আসসালামু আলাইকুম সবাইকে। কেমিস্ট্রি ম্যাথ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। তো নতুন যে কোর্সগুলো চালু হচ্ছে, একটা হচ্ছে ফিজিক্স ম্যাথ সলভ কোর্স আর একটা হচ্ছে কেমিস্ট্রি ম্যাথ সলভ কোর্স। তো ম্যাথ সলভ কোর্স আসলে কি করবো আমরা মূলত যে ম্যাথগুলো রয়েছে ম্যাথগুলো নিয়ে আলোচনা করব, ম্যাথ কিভাবে করতে হয় টাইপ ভিত্তিক ম্যাথগুলো আলোচনা করব। তো ম্যাথ সলভ কোর্সটা শুরু করার আগে কিছু কথা বলি, তারপরে শুরু করি। সেটা হচ্ছে ভাই, আমার তো অনেক বই আছে, তাই না? আমার হাজাইনাক স্যারের বই আছে, গুহ স্যারের বই আছে, কত বই আছে, কোন থেকে কই করবো, মানে কোন বই থেকে কী ম্যাথ করবো। তো একটু কথা বলি। সেটা হচ্ছে যেমন মনে করেন ফিজিক্সের ক্ষেত্রে আমরা কী করি, ফিজিক্সের ক্ষেত্রে আমরা যখন কোনো টপিক নিয়ে যখন পড়তে যাই, তখন আমরা থিওরিটা পড়ি কোন স্যারের বই থেকে, তপন স্যারের বই থেকে। দেন আমরা ম্যাথগুলো করি ইসাক স্যারের বই থেকে, কারণ কি ইসাক স্যারের বইয়ের ম্যাথগুলো একটু ডিটেলস আলোচনা করছে এবং একটু আপার লেভেলের। আবার আমরা যদি তপন স্যারের বইটা দেখি, তপন স্যারের বইটা হচ্ছে কি থিওরিটা খুব সুন্দর মতো লিখছে। তো এভাবে করে পড়ি। বাট কেমিস্ট্রিতে কিন্তু যে কোনো একটা বই পড়লে চলে। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, গুহ স্যারের বইটা অনেক বেশি আপার লেভেলের, যেটা কিনা দরকার নেই। বাট আমি যদি একটা অ্যাভারেজ বলি যে না, আমার থিওরিও ভালো করে লেখা আছে প্লাস ম্যাথ যেগুলো সেগুলো অনেক জোস, তাহলে আমি বলবো যে হাজারিনাক স্যারের বইটা। সো আমি যে ম্যাথগুলো করাবো মেনলি মূলত হাজারিনাক স্যারের বই থেকে, এবং আমি টাইপ ভিত্তিক দেখা দিব, যাতে করে আপনি এই একটা ম্যাথ করলে মনে করেন বাকি 9টা ম্যাথ যাতে আপনি পারেন। মনে করেন আমি এই টাইপের একটা ম্যাথ করে দিলাম, বাকি 5টা ম্যাথ আপনি পারবেন। সো কারণ কি, আমি যদি একটা বইয়ের 10টা ম্যাথের মধ্যে মানে 20টা ম্যাথ আছে, 20টা ম্যাথ করাতে যাই, আমার ক্লাস 2 থেকে 3 ঘন্টাতেও শেষ হবে না। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে বলবো, আপনাদের যাদের কাছে হাজারিনাক স্যারের বই নাই, তারা আপনারা অবশ্যই হাজারিনাক স্যারের বইটা কিনে ফেলবেন। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন ম্যাথের ক্ষেত্রে মানে আমরা যখন কি করি, জেনারেল ম্যাথ করি, হায়ার ম্যাথ করি, এগুলো যখন আমরা করি তখন আমরা সূত্রটা জানি, দেন ওই সূত্রটা থেকে ডাইরেক্ট ম্যাথটা করতে পারি। বাট ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই আগে থেকেই, সেটা হচ্ছে জাস্ট আপনার সূত্র জানলেন, আপনার ম্যাথ করে দিলেন, হয়ে গেল, তা কিন্তু না। আপনাকে অবশ্যই থিওরিটা ভালো মতো জানা লাগবে। কারণ মনে করেন আপনার বইয়ের 10টা ম্যাথ করলেন, এখন সাপোজ চিন্তা করেন এই মনে করেন বয়েলের সূত্র থেকে আপনি 10টা ম্যাথ করলেন, কিন্তু এমন একটা ম্যাথ আসলো যেটা বইয়ের বাইরে এবং একটু ঘুরাই দিছে, জাস্ট একটু ঘুরাই দিছে। তো এই জন্য বলতেছি, ওইসব ম্যাথগুলো পারার জন্য আপনাকে থিওরিটা কিন্তু A to Z পারা লাগবে। আপনি যদি থিওরি ভালো মতো না পারেন, তাহলে কিন্তু ম্যাথগুলো করতে অনেক ঝামেলা হবে। সো আমি আগে থেকে বলে রাখতেছি, আপনাদের তো সম্ভবত রুটিনটা দিয়ে দেওয়া হয়েছে, তো যে কোনো ক্লাসের আগে অবশ্যই আপনারা ভালো মতো থিওরিটা পড়ে নেবেন। আমি একবার থিওরিটা দেখাই নিব, বাট তাও ইন ডিটেলসে আপনারা বই থেকে খুব সুন্দর করে থিওরিটা দেখে নিয়ে দেন ক্লাসটা করবেন। তো চলেন আজকে শুরু করি। আজকে যে ক্লাসটা, সেটা হচ্ছে পরিবেশ রসায়নের পার্ট 1। আপনারা পরিবেশ রসায়নের 4টা ক্লাস পাবেন, তার মধ্যে আজকে হচ্ছে প্রথম ক্লাস। এবং প্রথম ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, দেন হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, এবং এই রিলেটেড আমরা সব ম্যাথ করব। তো ম্যাথ শুরু করার আগে একটু কষ্ট করে হলো আমি মানে কি সূত্রগুলোতে কি বলছে সেটা বলে নিয়ে শুরু করি, ঠিক আছে? আচ্ছা চলেন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্টে হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রতে ভাই কি বলছে, বয়েলের সূত্রতে বলছে কি বলছে, আমি আগে সূত্রটা লিখি, তারপরে সে কি বলছে সেটা বলি, ঠিক আছে? কি বলছে, ভি এরকম দিয়ে 1/p লিখছে, তাই না? অর্থাৎ কি, যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। কি বললাম? স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে আমার বয়েলের সূত্র গেল। চার্লসের সূত্রতে কি বলছে? চার্লসের সূত্রতে বলছে ভি সমানুপাতিক টি। ইট মিনস স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর তাপমাত্রার সমানুপাতিক, ভি সমানুপাতিক টি। এই চার্লসের সূত্র আরেকটা নাম হচ্ছে গে লুসাকের সূত্র, ঠিক আছে? চার্লসের সূত্র, এটাকে চার্লসের সূত্রও বলে, গে লুসাকের সূত্রও বলে। আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা গেল। এরপরে আসতে আছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রে কি বলছে? ভি সমানুপাতিক এন, অর্থাৎ স্থির তাপমাত্রা ও স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর কি মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে আমাদের কি চলে গেল, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, ঠিক আছে? বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র একটু পরে দেখতেছি। এরপরে আসতেছে আমি আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণে কি বলছে দেখেন, আদর্শ গ্যাস সমীকরণ কিছুই না, জাস্ট এই 3টা সমীকরণের কি সমন্বয়। সূত্রটা কি, পিভি ইকুয়াল টু এন আর টি। কি বললাম, পিভি ইকুয়াল টু এন আর টি, এটা হচ্ছে ভাই আমার আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা, এবার যদি যাই বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, তাহলে বয়েলের সূত্র কোনটা? এইটা, ভি ব্যস্তানুপাতিক 1/p। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলেন তো? এই সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য আমরা লিখতে পারি ভি সমান সমান k/p। তাহলে কি আসে, ভিপি ইকুয়াল টু কে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি v1p1 ইকুয়াল টু v2p2। এটা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের কেন। চার্লসের সূত্রতে কি বলছে, ভি সমানুপাতিক টি। তাহলে আমি সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য আমি লিখতে পারি না ভি সমান সমান কে টি।
তাহলে এখান থেকে কি লেখা যায় যে v/t ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমি আবার লিখতে পারি v1/t1 ইকুয়াল টু v2/t2, সরি v1/t1 ইকুয়াল টু v2/t2। এটা আমি লিখতে পারি না ভাই? এটা আমি লিখতে পারি। তাহলে এই দুইটাকে যদি আমি সমন্বয় করি, মনে করেন এটাকে যদি আমি 1 নং সমীকরণ, এটাকে আমি 2 নং সমীকরণ, এই দুইটাকে আমি যদি সমন্বয় করে দিই, তাহলে ভাই আলটিমেটলি কি সূত্র দাঁড়ালো? আলটিমেটলি যেটা আমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে v1p1 ডিভাইডেড বাই t1 ইকুয়াল টু v2p2 ডিভাইডেড বাই t2। ঠিক আছে ভাই? তাহলে এটা আমাদের কি গেল? বয়েলের চার্লসের সূত্র। তাহলে আমরা একটু আরেকবার মানে রিভিউ করি কি বলছি। বয়েলের সূত্রতে কি বলছি? আমার আয়তনটা মানে আয়তনটা প্রযুক্ত চাপের ব্যস্ত অনুপাতিক হবে। ইট মিনস v1p1 ইকুয়াল টু v2p2। এটা আমার কিসের সূত্র? বয়েলের সূত্র। অবশ্যই এগুলো মাথায় রাখা লাগবে। চার্লসের সূত্রতে কি বলছে? আমার যে তাপমাত্রা সমানুপাতিক কে আয়তন। তাহলে ইট মিনস কি v1t1 ইকুয়াল টু v2/t2। এটা আমার কিসের সূত্র ভাইয়া? চার্লসের সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রতে কি বলছে? মোল সংখ্যা সমানুপাতিক কে আয়তন। তাহলে ইট মিনস v1/n1 ইকুয়াল টু কি v2/n2। এটা আমার গেল অ্যাভোগাড্রো। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র হচ্ছে ভাই আমার এইটা। আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে P = nRT। যদি আপনারা এই সূত্রগুলো মোটামুটি আমাদের মাথায় থাকে, এবং অবশ্যই বারবার বলতেছি থিওরি কিন্তু পড়া লাগবে। জাস্ট শুধু ম্যাথ করে গেলেন, অবজেক্টিভ আসে না, অবজেক্টিভ কে দিবে? এর জন্য বলতেছি থিওরিগুলো যাতে আপনাদের ক্লিয়ার হয়ে থাকে। আর একটা কথা বলবো, যারা আরেকটা কথা বলতে, সেটা হচ্ছে আপনারা একটা জিনিস কিনে নেবেন, সেটা হচ্ছে গাণিতিক পদার্থ বিজ্ঞান যেমন পাওয়া যায়, গাণিতিক রসায়ন পাওয়া যায়, মানে হচ্ছে কেমিস্ট্রির যে সলভগুলো আছে, ঠিক আছে? তো ওইটাতে কিনে রাখলে দেখবেন যে কোনো সময় ম্যাথ করতে হলে ওগুলো সুবিধা লাগে, মানে সুবিধা হয় আর কি। ঠিক আছে? তো চলেন আজকে সূত্র করি। সেটা হচ্ছে, তাহলে আমাদের প্রথম যে ম্যাথগুলো আমরা করব টাইপ 1 বলতে গেলে, সেটা হচ্ছে বয়েলের সূত্র। মানে কি বয়েলের সূত্রে কি বললাম? v1p1 ইকুয়াল টু v2p2 এই রিলেটেড আমরা ম্যাথগুলো করবো। এবং প্রথম ম্যাথটা করবো আমরা হাজারিনাক স্যারের বই থেকে। আমি কি বলে দিচ্ছি, আমি একটা ম্যাথ করাই দিব, একটা ম্যাথ পড়লে আপনি কিন্তু বাকি 10টা ম্যাথ পারবেন। সো প্লিজ বলতেছি কাজগুলো মনোযোগ দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবং আমি কিন্তু কোশ্চেনটা মুখে মুখে বলবো এবং কোশ্চেনটা লিখবেন, ঠিক আছে? আমি কিন্তু যে আপনাদের তকি ভাই বা আবরার ভাইয়ের মতো না যে কোশ্চেনটা বোর্ডে তুলে দিব, তারপর আবার মানে ভিডিওটা পজ থাকবে ফুল ভিডিও। আমি কিন্তু ভিডিওর মধ্যেই কিন্তু কোশ্চেনটা তুলি, ঠিক আছে? সো আমার সাথে থাকবেন এবং অবশ্যই মানে খাতা কলম নিয়ে বসবেন। আমি জাস্ট এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট, এখন ফাঁকিবাজি করেন না, কারণ 2টা বছর কষ্ট করেন, বিশ্বাস করেন এর ফলটা যে ভার্সিটিতে পাবেন। ভালো করে পড়েন, একটা জায়গায় যান, দেখবেন যে লাইফটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলেন শুরু করি। তাহলে প্রথম যে ম্যাথটা করব সেটা হচ্ছে আমাদের হাজারিনাক স্যারের বইয়ের ম্যাথটা। কি খেয়াল করেন, একদম ইজি ম্যাথ দিয়ে শুরু করতেছি। আমরা ইজি থেকে হার্ডে যাব, কোনোদিন হার্ড থেকে শুরু করবো না, ঠিক আছে? আচ্ছা খেয়াল করেন, বলে দিলাম স্থির তাপমাত্রায় 100 কিলো প্যাসকেল চাপে একটি গ্যাসের 100 কিলো প্যাসকেল চাপে একটি গ্যাসের আয়তন 1 লিটার হয়, ঠিক আছে ভাই? আচ্ছা 125 কিলো প্যাসকেল চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? ওই গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা, এটা আমাদের কি ম্যাথ ভাইয়া? টাইপ 1। টাইপ 1 কোনটা ভাইয়া? P1 V1 ইকুয়াল টু P2 V2 এই রিলেটেড, ঠিক আছে? এখন খেয়াল করেন, বলে দিয়েছে স্থির তাপমাত্রা, তো তাপমাত্রা স্থির। এত কিলো প্যাসকেল চাপে একটি গ্যাসের আয়তন এত, ইট মিনস আমার P1 কত দিয়ে দিছে ভাইয়া? 100 কিলো প্যাসকেল। ওকে, V1 কত দিয়ে দিছে? 1 লিটার। ওকে, বলে দিল এত কিলো প্যাসকেল চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। ইট মিনস আমার P2 বলে দিছে কত? 125 কিলো প্যাসকেল। তো আমার কি বের করতে বলছে? ওই গ্যাসের আয়তন। ইট মিনস V2 বের করতে হবে। V2 ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা ডাইরেক্ট সূত্র জানি P1 V1 ইকুয়াল টু P2 V2। V2 যেহেতু বের করব, P1 V1 ডিভাইডেড বাই P2, শেষ। মানগুলো বসান, এবং অবশ্যই আমি কিন্তু ক্যালকুলেশন দেখাবো না, ক্যালকুলেশন আপনারা দেখাবেন। ক্যালকুলেশন দেখাতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায়। বাট হ্যাঁ, এটা মাথায় রাখবেন, যখন এককের কিছু ঝামেলা আসবে আমি একক দেখাই দিব। সো এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের, দেখেন ম্যাথটা কি কঠিন ছিল? তাহলে আপনাদের যদি এই রিলেটেড কিছু থাকে, P1 V1 P2 V2, পারবেন না? অবশ্যই পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা যেহেতু গেল, এরপর আমরা একটা ম্যাথে যাই। এই ম্যাথটা খুবই কমন একটা ম্যাথ, যে কোনো বইয়ে পাবেন, এবং ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে এই টাইপের ম্যাথগুলো কি দেখা যায় কি, মানে এই রিলেটেড ম্যাথগুলো দেখা যায় অবজেক্টিভে বেশি আসে, কারণ এত সোজা ম্যাথ তো স্যাররা দিবে না, কারণ জানে বাচ্চারা এইসব ম্যাথ পারে, এইসব ম্যাথ দিয়ে লাভ আছে না, একটু কঠিন ম্যাথ দিবে। বাট এখন আমরা যেগুলো দেখবো এগুলো কিন্তু মানে এগুলোকে নেগলিজেবল না যে আপনি বাদ দিয়ে চলে যাবেন, তা কিন্তু না।
আচ্ছা দেখেন এই ম্যাথটা দেখেন, এই ম্যাথে কি বলছে, এটাও হাজারি নাকসারের বইয়ের, ঠিক আছে। স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় 100 কিলো প্যাসকেল চাপে একটি মার্বেল সহ কোনো গ্যাসের আয়তন, কত ভাই, 150 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এবং 1500 কিলো প্যাসকেল চাপে মার্বেল সহ ওই গ্যাসের আয়তন 120 সেন্টিমিটার কিউব হলে মার্বেলের আয়তন কত? কি বলে দিছে ভাই, মার্বেলের আয়তন কত? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কি বলে দিছে ভাই দেখেন, যে স্থির তাপমাত্রায় 100 কিলো প্যাসকেল চাপে একটি মার্বেল সহ কোনো গ্যাসের আয়তন এত, এবং এত কিলো প্যাসকেল চাপে মার্বেল সহ ও গ্যাসের আয়তন 120 সেন্টিমিটার কিউব। মার্বেলের আয়তন কত? ইট মিনস আমার চাপ দিয়ে দিছে 100, চাপ দিয়ে দিছে 1500, কিন্তু আমার যে এখানে আয়তনটা, এই আয়তনটা কাকে নিয়ে? এখানে কিন্তু আমার গ্যাসটাও আছে প্লাস মার্বেলটাও আছে, মানে গ্যাস আর মার্বেল মিলে টোটাল আয়তন কত? 150। সেম ভাবে 120 কিন্তু সেম। তাহলে আমি কি ধরে নিতে পারি না যে মার্বেলের আয়তন 1 সেন্টিমিটার কিউব? কারণ কি এখানে কিন্তু সেন্টিমিটার কিউব দিয়ে দিছে। তাহলে আমি ধরে নিলাম মার্বেলের আয়তন কত ভাইয়া? ধরি 1 সেন্টিমিটার কিউব, যে মার্বেলের আয়তন কত? 1 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এটা আমার চলে গেল। তাহলে আমাকে বলেন এখানে P1 কত? হ্যাঁ, P1 হচ্ছে 100 কিলো প্যাসকেল, P2 কত? 1500 কিলো প্যাসকেল। আচ্ছা, তাহলে এখানে V1 V2 কত? অবশ্যই V1 হচ্ছে কত? 150 সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে আমার কি গ্যাসের আয়তনটা কত তাহলে? অবশ্যই 150 মাইনাস এক্স না ভাইয়া? কারণ কি এখানে কিন্তু এই 150টা কি এক্স প্লাস V1 না? এক্স প্লাস V1 ইকুয়াল টু কি 150 না বলেন? তাহলে আমার V1টা কত দাঁড়ালো? 150 মাইনাস এক্স। সেম ভাবে এই যেখানে কত জানি আছে 120, তাহলে এটা কি হবে? এক্স প্লাস V2 ইকুয়াল টু 120 না? কারণ কি মার্বেলের আয়তন প্লাস গ্যাসের আয়তন টোটাল মিলে কিন্তু 120। তাহলে V2 কত দাঁড়াচ্ছে? 120 মাইনাস এক্স। তাহলে আমার V2 চলে আসছে, V1 চলে আসছে। এবার আমরা কোন সূত্র ফেলাবো ভাই? ডাইরেক্ট P1 V1 এর সূত্র ফেলাবো, যে P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে খেয়াল করেন P1 দেওয়া আছে, P1 কত জানি দেওয়া আছে 100, V1 কত 150 মাইনাস এক্স ইকুয়াল টু P2 কত দেওয়া আছে 1500 ইন্টু V2 কত ভাইয়া 120 মাইনাস এক্স। তাহলে কি ভাই এখান থেকে আমার এক্স এর ভ্যালুটা বের করা যাচ্ছে না? এক্স এর ভ্যালুটা বের করা যাচ্ছে। সুতরাং এক্স ইকুয়াল টু আমার এত সেন্টিমিটার কিউব। খুব কঠিন ছিল? মোটেও কিন্তু কঠিন ছিল না। তাহলে কিন্তু আমাদের P1 V1 রিলেটেড অলরেডি আমরা দুটা ম্যাথ করে ফেলেছি, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এটা যদি যায় চলেন আমরা একটু সামনের দিকে আগে, ঠিক আছে ভাই? আমরা একটু সামনের দিকে দেখি, সামনের দিকে কি ম্যাথ আছে আমাদের জন্য ওয়েট করতেছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটা ম্যাথ করি। এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ঠিক আছে? আমি বারবার বলতেছি কি বলছে ম্যাথটাতে, আমি ম্যাথটা তুলি, খেয়াল করেন। এটাও কিন্তু P1 V1 রিলেটেড ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন ম্যাথটাতে বলছে কক্ষ তাপমাত্রায় একটি সিলিন্ডারে 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে, ঠিক আছে ভাই? আচ্ছা, ভালো কথা, এটা বলে দিল। দেন বলে দিল 2 ATM চাপে 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুন ওই হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ আছে? কতটি বেলুন ওই হাইড্রোজেন গ্যাস দ্বারা কি রয়েছে? ওই গ্যাস দ্বারা পূর্ণ করা যাবে। আচ্ছা, অঙ্কটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ঠিক আছে? কি বলছে? কক্ষ তাপমাত্রায় একটা সিলিন্ডারে 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। এতটুকু বুঝে দেখেন, এই লাইন বাদ, জাস্ট এতটুকু পর্যন্ত আসেন যে কক্ষ তাপমাত্রায় একটা সিলিন্ডারে এত ATM চাপ, ইট মিনস আমার P1 কত ভাইয়া? 10 ATM চাপ। ওকে, চলে গেল। কত লিটার গ্যাস রয়েছে? V1 50 লিটার। খেয়াল করছেন তো? তাহলে আমার P1 V1 চলে গেল। ওকে, ক্লিয়ার। এরপর বললো কি
2 ATM চাপে 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুন ওই হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করা যাবে? কি বলছে? 2 ATM চাপে 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুন? তাহলে আমার যে ভি টুটা তাহলে এখানে কত দাঁড়াচ্ছে ভাই বলেন তো? 2 লিটার না? আমাকে বলে দিয়েছে 2 লিটার আয়তন বিশিষ্ট। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং পার্ট, এই জিনিসটাই আমি জানি যে স্টুডেন্টরা ম্যাক্সিমাম জায়গায় ভুলটা করে, সেটা হচ্ছে আপনারা সবাই চিন্তা করতেছেন এই 2টা হচ্ছে আমার P2, তাই না? বলেন তো, আপনার অনেকের মাথায় আসছে না এই P2 কত? 2 ATM। আসলে কিন্তু না, P2 কিন্তু 2 ATM না। তাহলে কি? খেয়াল করেন, আমাকে এই P2টা বের করা লাগবে। কি করা লাগবে? P2টা বের করা লাগবে। তো চলেন বের করি, কেন আমি একটু পরে বলতেছি কাহিনীটা। P1 V1 P2 V2। তাহলে খেয়াল করেন তো, P1 কত? 10, V1 কত? 50, ইকুয়াল টু P2 কত? জানি না। V2 কত? 2। তাহলে খেয়াল করেন 2 2 কাটাকাটি গেলে 5, 5 25 কত? 250 না ভাইয়া? P2 ইকুয়াল টু কত? 250 ATM। আমার P2 কত আসছে ভাইয়া? 250 আসছে। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছেন। আচ্ছা, এখন বলি এই 2 ATM জিনিসটা কি। সেটা হচ্ছে আমার কোশ্চেনে কি বলছে যে 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুন ওই হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করা যাবে? কতটি বেলুন? কতটি বেলুন? ইট মিনস এখানে যে 2 ATM চাপ, ইট মিনস একটা বেলুনকে গ্যাস দ্বারা পূর্ণ করা যাবে কত চাপে? 2 ATM চাপে। কথাটা বুঝতে পারছেন? এটা কিন্তু আমার P2 না। এই 2 ATM চাপটা হচ্ছে, মনে করেন আমি একটা কি আমার বেলুন আছে, বেলুনটার আয়তন হচ্ছে 2 লিটার এবং ওখানে আমি প্রেসার দিতে পারবো কত? 2 ATM। ইট মিনস 2 ATM চাপের মাধ্যমে আমি বেলুন ফুলাইতে পারবো কয়টা? একটা। কি বললাম ভাইয়া? 2 ATM চাপ দ্বারা আমি বেলুন কয়টা ফুলাইতে পারবো? একটি। তাহলে এক ATM চাপ দিলে কত হবে? এবার মানে আমরা যে ঐকিক নিয়মে করছি সেটা করি। 1 ATM চাপে তাহলে কতটি? দাঁড়ান একটু মুছে দিয়ে ক্লিয়ার করে লিখি। কি বললাম ভাইয়া? 2 ATM চাপে বেলুন ফুলানো যাবে কতটি? একটি। তাহলে 1 ATM চাপে কতটি? অবশ্যই 1/2টি। তাহলে আমার P2 কত আসছে? 250 ATM চাপ। তাহলে এতগুলো যখন আমি চাপ দিব, 250 ATM প্রেসার দিব, তখন বেলুন কয়টা ফুলানো যাবে? 250/2টি না? তাহলে অ্যান্সার কত আসবে দেখেন তো ভাইয়া? অ্যান্সার আসবে 12 দুগুণে 24, 5, 125টি। অর্থাৎ আমার প্রেসার P2 কত আসছে? 250। তাহলে আমি কয়টা বেলুন পূর্ণ করা যাবে? 125টি বেলুন পূর্ণ করা যাবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এই জন্য বলতেছি, দেখেন কোশ্চেনটা দেখে ডাইরেক্ট দ্রুত অ্যান্সার করে ফেললেন তা কিন্তু না, একটু বোঝার ট্রাই করবে যে আসলে ওরা চাইছেটা কি, তাই না? এভাবে বুঝে দেন আমরা ম্যাথ করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে মোটামুটি আমাদের যে টাইপ 1 বয়েলের সূত্র এটা আমাদের চলে গেল। তাহলে এবার আমরা যদি বয়েলের সূত্র যাই, আমরা কি চার্লসের সূত্র দিকে আগাইতে পারি? চলেন যাই, আমরা চার্লসের সূত্র দিকে একটু লাফ মারি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে চলে আসতেছে টাইপ 2 হুইচ ইজ চার্লসের সূত্র। ইট মিনস চার্লসের সূত্র কি কোনটা জানি? V1/T1 V2/T2। ইয়েস, আপনারা ধরতে পারছেন। ওকে, চলেন আমরা এবার এই রিলেটেড ম্যাথ করি। তো ফার্স্টে কি করব? সোজা ম্যাথ করব, দেন একটু দেখি যে একটু হার্ডের দিকে যাওয়া যায় কিনা। ঠিক আছে, আচ্ছা তো চলেন আমি যে ম্যাথটা বলতেছি সেটা তুলেন। সেটা হচ্ছে 25°C তাপমাত্রায়, এত তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 480 সেন্টিমিটার কিউব। চাপ স্থির রেখে, দেখেন চাপ যখন স্থির রেখে কথাটা বলছে তখন আমি কিন্তু আমাদের মাথায় চলে আসতেছে ভাই এখানে কিন্তু চার্লসের সূত্রটা চলে আসতেছে, তাই না? চাপ স্থির রেখে ওই গ্যাসের আয়তন আরো 120 সেন্টিমিটার কিউব বৃদ্ধি করতে তাপমাত্রা কত বাড়ানো লাগবে? তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? খেয়াল করে কি বলে দিল কোশ্চেনে? 25°C তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন এতটুকু তো বুঝতে পারছেন যে এত তাপমাত্রায় একটা নির্দিষ্ট গ্যাস আছে, যেটার নির্দিষ্ট ভরের গ্যাস আছে, যার আয়তন হচ্ছে 480। ওকে, চাপ স্থির রেখে, তো যখন আমার চাপ স্থির রাখার কথা আসছে তখনই মাথায় চলে আসতেছে ইট মিনস এটা চার্লসের সূত্র। কারণ চার্লসের সূত্রে কি বলছে? চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। ওকে, তাহলে এরপরে কি বলছে? যে চাপ স্থির রেখে ওই গ্যাসের আয়তন আরো 120 সেন্টিমিটার কিউব বৃদ্ধি করতে
তাপমাত্রা কত কি করতে হবে ভাই, বৃদ্ধি করতে হবে, তাই বলছে না? ইয়েস, ওকে ঠিক আছে। তাহলে এখন জিনিসটা কেন, একদম সোজা একটা ম্যাথ। আমার এখানে T1 কত, 25°C। তো অবশ্যই এটাকে আমার কিসে নিতে হবে, কেলভিনে, 273 দ্বারা যোগ করতে হবে। ওকে, গ্যাসের আয়তন কত, V1 480। ওকে, এটাও ক্লিয়ার। এরপরে কি বলছে, চাপ স্থিরকে গ্যাসের আয়তন আরো 120 সেন্টিমিটার বৃদ্ধি করতে হবে। ইট মিনস V2 দ্বারা আমার কত আসতেছে, আগে ছিল 480, আমাকে এখন বলে দিল আরো 120 সেন্টিমিটার কিউব বৃদ্ধি করতে। ইট মিনস তাহলে আমার V2 কত আসবে, 120, আগে ছিল কত 480, তার সাথে আরো 120 যোগ করা লাগবে, তাই না ভাইয়া? তাহলে কত আসলো, 500 600। কি বের করতে হবে, তাপমাত্রাটা। তাহলে এখান থেকে আমার T2টা চলে আসবে না, দেখেন তো T2 চলে আসবে। তাহলে আমাদের সূত্র কি, V1/T1 V2/T2। ওকে, তাহলে এখান থেকে আমার T2 চলে আসতেছে না, T2 কত আসে দাঁড়াবে, তাহলে আমার T1/V1 ইন্টু V2, এটাই আসবে না এটা। এবার মানটা বসায় দেন, তাহলে কি আমার T2-র একটা ভ্যালু চলে আসবে না? T2-র ভ্যালুটা কত আসবে, T2-র ভ্যালুটা সম্ভবত আসবে 372.5 কেলভিন, 372.5 কেলভিন। তাহলে এখানে আমার T2 চলে আসছে, আর T2 ছিল কত, 273 দ্বারা যোগ করলে আসবে 298 কেলভিন। এবার আমার করতে হবে কি, দেখেন তো, এইটা থেকে এটা বাদ দিতে হবে। কারণ কি, দেখেন T1 ছিল 298, T2 কত আসছে 372.5। কোশ্চেনে বলছে কি, তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে। ইট মিনস আমার যে T2টা কতটুকু ইনক্রিজ হলো, কতটুকু বাড়লো, সেটা আমাকে বের করতে হবে। ইট মিনস আমাকে ডেল টি বের করতে হবে। তো ডেল টি ইকুয়াল টু কত হবে, অবশ্যই T2 মাইনাস T1। এগুলো অবশ্যই আপনাদেরকে কোশ্চেনটা দেখে সাথে সাথে ধরে ফেলতে হবে যে আমার কি কোশ্চেনে চাইছে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের টাইপ 2 প্রথম ম্যাথ শেষ। ওকে, আমরা এর পরের ম্যাথটাতে যাই। দেখি আমাদের পরের ম্যাথটাতে কি বলছে, ঠিক আছে ভাই? আচ্ছা, পরের ম্যাথটা কি বলছে, পরের ম্যাথটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ঠিক আছে? এই ম্যাথ রিলেটেড আমরা বয়েলও একটা ম্যাথ ছিল, ঠিক আছে? আপনারা যদি এই ম্যাথ পারেন, বয়েলের ক্ষেত্রেও এই ম্যাথটা পারবেন, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, আমি ম্যাথটা বলতেছি। ম্যাথটাতে বলছে কি, খেয়াল করেন, 0°C তাপমাত্রায়, 0°C তাপমাত্রায় একটি বেলুনকে 980 সেন্টিমিটার কিউব আয়তন পর্যন্ত ফোলানো হলো। আচ্ছা, ভালো কথা। এ আয়তন ওই বেলুনের সর্বাধিক প্রসারণ আয়তনের 7/8 এত অংশ। বেলুনটিকে 35°, কোশ্চেনটা তুলেন তারপরে আমি ম্যাথটা বুঝাই দিচ্ছি। 35°C তাপমাত্রায় রাখা হলে বেলুনটি ফাটবে কিনা, ঠিক আছে? দেখেন কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন, খুব মজার একটা কোশ্চেন। কোশ্চেনটাতে বলছে কি, খেয়াল করেন, 0°C তাপমাত্রায় একটা বেলুনকে 980 সেন্টিমিটার কিউব আয়তনে পর্যন্ত ফোলানো হলো। কি বলছে, 0°C তাপমাত্রায় একটা বেলুনকে এত সেন্টিমিটার কিউব আয়তন পর্যন্ত ফোলানো হলো। ওকে, ভালো কথা। এই আয়তন ওই বেলুনের সর্বাধিক প্রসারণ আয়তনের 7/8 অংশ। কি বলছে, ওই বেলুনের সর্বাধিক প্রসারণ আয়তনের এত অংশ। বেলুনটিকে 35°C তাপমাত্রায় রাখা হলে বেলুনটি ফাটবে কিনা। আচ্ছা, মানে কি, ফার্স্টে একটা বেলুন ছিল যার তাপমাত্রা ছিল ফার্স্টে 0°C এবং আয়তন ছিল এত। আচ্ছা, ভালো কথা। এখন বলে দিচ্ছি, এই আয়তন মানে এই আয়তনটা ওই বেলুনের সর্বাধিক প্রসারণ আয়তনের এত অংশ। তাহলে এর মানে কি, যে বেলুনটা কতটুকু প্রসারিত হতে পারে সেটা আমাকে বের করা লাগবে। মনে করেন আপনার একটা বেলুনকে কি দিলেন, আমরা পাম্প দিলাম, বাতাস দিলাম, ওর তো একটা নির্দিষ্ট এরিয়া আছে, তাই না? নির্দিষ্ট ভলিউম আছে, সরি এরিয়া না, ভলিউম মানে আয়তন আছে, যতটুকু পর্যন্ত সে ফুলবে। এর বেশি যখনই সে ক্রস করবে, অতিরিক্ত চাপের কারণে সে করে যাবে, ঠুস করে ফুটে যাবে। এটাই তো নিয়ম, ইয়াস, এটাই নিয়ম। এখন তাহলে আমাকে বের করতে হবে কি, V2টা বের করতে হবে। কারণ কি, আমি দেখবো যে আমার আয়তন কত। তার আগে আমার বের করা লাগবে এই যে সর্বাধিক প্রসারণ, কতটুকু প্রসারিত হতে পারে। তা আমি ধরে নিতে পারি না, ধরি বেলুনটা x সেন্টিমিটার কিউব পর্যন্ত প্রসারিত হতে পারে। কি বলে দিলাম, ধরি বেলুনটা x সেন্টিমিটার কিউব পর্যন্ত প্রসারিত হতে পারে, x ধরে নিলাম, ঠিক আছে?
আচ্ছা, তো যদি এক্স ধরে নিই, তা আমার প্রশ্ন মধ্যে কি দাঁড়ায় যে 7/8 ইন্টু এক্স ইকুয়াল টু 980 না ভাইয়া? দেখেন তো, এটা কি বুঝতে পারছেন কি করলাম? কারণ কি এখানে বলে দিচ্ছে এই আয়তন ওই বেলুনের সর্বাধিক প্রসারণ আয়তনের এত অংশ। ইট মিনস কি প্রশ্ন মতে 7/8 ইন্টু এক্স ইকুয়াল টু 980 না? ইয়াস। তাহলে আমার কি এক্স এর ভ্যালুটা চলে আসতেছে, এক্স কত 980 ইন্টু 8 ডিভাইডেড বাই 7। তাহলে একটু মানটা বের করি, চলেন ক্যালকুলেটর বসাই। 980 ইন্টু 8 ডিভাইডেড বাই 7, ইট মিনস আমার আসলো কত 1120। কত আসছে এক্স এর ভ্যালু 1120 চলে আসছে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আমাদের যদি 1120 চলে আসে, তারপরে দেখেন আমাদের আরো কিছু বাকি আছে। এবার আমরা করব কি, এই যে v1/t1 ইকুয়াল টু v2/t2 না, এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। কিভাবে খেয়াল কর, এখানে আমার এটা কি 0 ডিগ্রি সেলসিয়াস, এটা কি আমার, এটা আমার t1। এই যে 980 সেন্টিমিটার কিউব, এটা কি আমার v1। ওকে, এরপরে কি আছে আমার 35 ডিগ্রি সেলসিয়াস, এটা কি আমার T2। তাহলে দেখেন তো কোথাও V2 দেওয়া আছে, V2 দেওয়া না, তাহলে V2 বের করবো। তাহলে কাজ করি আমরা, চলেন V1 এর ভ্যালু কত, V1 কোথায় 980, T1 কত 0 ডিগ্রি সেলসিয়াস, ইট মিন আমাকে ক্যালকুলেট নিতে হবে, ইট মিনস 273 ইকুয়াল টু V2 কোথায়, V2 বের করবো। T2 কত দাঁড়াচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, তো 35 প্লাস 273 ইট মিনস 308। তাহলে এখান থেকে আমার V2টা বের করার জন্য চলেন V2টা বের করি। তাহলে কত আসতেছে V2 308 ইন্টু 980 ডিভাইডেড বাই 273, কত আসলো 1105.64 এত সেন্টিমিটার কিউব। দেখেন 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 খেয়াল করেন, আমার যখন তাপমাত্রা 0 ছিল, আয়তন এত ছিল, এটাকে আমি কততে নিয়ে গেছি 35-এ, তাহলে আমার V2 কত দাঁড়াইলো ভাইয়া 1105.64 সেন্টিমিটার কিউব। তাহলে বলেন তো আমার V2 দাঁড়াচ্ছে এত, মানে সে এতটুকু প্রসারিত হয়েছে। কিন্তু আমার যে বেলুনের প্রসারণ ক্ষমতা কত 1120 না? তা বলেন তো আমার কত আসছে, একটু খেয়াল করেন, খেয়াল করেন বেলুনের প্রসারণ ক্ষমতা কত আসছে, এক্স এর ভ্যালু 1120 সেন্টিমিটার কিউব। অপরদিকে আমার V2টা কত আসছে 1105.64 সেন্টিমিটার কিউব। তাহলে আমাকে বলেন তো অ্যান্সার কি হবে, বেলুনটা কি ফাটবে? অবশ্যই বেলুনটা ফাটবে না। কারণ কি বেলুনের প্রসারণ ক্ষমতা, সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 1120, বাট বেলুনটা প্রসারিত হয়েছে 1105। কোনো কারণে যদি এই V2 ভ্যালুটা এরকম আসতো যে 1121, সাপোজ 1121 আসতো, তখন আমি বলতে পারতাম যে প্রসারণ ক্ষমতা 1120-এর চেয়ে বেশি হয়ে গেছে, ইট মিনস বেলুনটা ফেটে যাবে। বাট এটা 1120-এর চেয়ে কম আসছে, তাহলে বেলুনটা কি হবে না, ফাটবে না। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তাহলে আমাদের এখানকার এই ম্যাথটাও কমপ্লিট হয়ে গেল। বারবার বলতেছি ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এই ম্যাথটা যদি যায়, এরপরে চলেন আমরা আরেকটা ম্যাথে আগাই। তাহলে আমাদের কি, আমাদের টাইপ 2তে আমরা কি পড়লাম, আমরা চার্লসের সূত্র পড়লাম, ঠিক আছে? তাহলে আমাদের টাইপ 1 এবং টাইপ 2, ইট মিনস বয়েলের সূত্র, চার্লসের সূত্র যে ম্যাথগুলো সেগুলো শেষ। এবং দেখেন এই ম্যাথটা যে করলাম, এই সেম ধাঁচের একটা ম্যাথ আপনারা বয়েলের সূত্রতেও পাবেন। তো আপনারা যদি এই ম্যাথটা বুঝে থাকেন, অবশ্যই বয়েলের যে ম্যাথটা আছে সেই ক্ষেত্রে আপনারা পারবেন। ওকে ভাইয়া, টাইপ 1 টাইপ 2 কমপ্লিট। আচ্ছা, এবার তাহলে আমরা যাবো টাইপ 3-তে। টাইপ 3 তাহলে কি ভাইয়া, ওই যে বয়েল চার্লস পড়লাম, এবার এই দুটো সমন্বয় পড়ো, মানে দুইটা মিলে আমরা ম্যাথ করব, ঠিক আছে? একটা কথা বলি, কেমিস্ট্রিতে কিন্তু ম্যাথ অনেক বেশি না। ফিজিক্সে কেমন কি হয় যে 10টা ম্যাথ করলেও কমন আসে না, কিন্তু কেমিস্ট্রিতে যে হাজিরিনাক স্যারের বইয়ের ম্যাথগুলো যদি আপনারা ফুল সুন্দর মতো কমপ্লিট করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনারা কোথাও আটকাবেন না, সেটা হোক অ্যাডমিশন, সেটা হোক এইচএসসি, কোথাও আটকাবেন না, বিলিভ করেন, ঠিক আছে? আর বারবার বলতেছি 10টা বই হাতাইতে যায় না, 10টা বই হাতাইতে গেলেই ঝামেলা। যে কোনো একটা বই সুন্দর মতো ফার্স্ট টু লাস্ট A to Z শেষ করেন, দেখবেন খুব সুন্দর একটা পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এবার যাবো কততে, টাইপ 3-তে। আচ্ছা, টাইপ 3 কি বলছি, P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2। এটা কিসের সূত্র ভাই, আমার বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। আচ্ছা চলেন তাহলে আমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করি। আর অ্যাভোগাড্রো সূত্র ভিত্তিক আসলে ম্যাথগুলো খুব সোজা, ওইটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে? আমি ডাইরেক্ট বয়েল ও চার্লসের সূত্র দিতে যাচ্ছি। আচ্ছা, বয়েল ও চার্লসের সূত্র, এই যে ম্যাথটা দেখাবো এটা খুব একটা কমন ম্যাথ, প্রত্যেকটা বইয়ে আছে এবং এই ম্যাথগুলো খুব আসে, তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আর এই ম্যাথটা দিয়ে আমি আশা করি অনেকে বুঝতে পারবেন, কারণ আমরা বয়েলও এই টাইপের একটা ম্যাথ করে আসছি। ম্যাথটা কি খেয়াল করেন, ম্যাথটাতে বলছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ
কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 0.12 ডেসিমিটার কিউব। ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তখন গ্যাসের চাপ কি হয়ে যাবে? দ্বিগুণ হয়। আচ্ছা, ভালো কথা। কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 41.5 সেন্টিমিটার কিউব হয়। আচ্ছা, কঠিন বস্তুর আয়তন কত? খেয়াল করেন কি বলছে কোশ্চেনটাতে বলছে কি যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন এত ডেসিমিটার কিউব। দেখেন তো, কঠিন বস্তু সহ গ্যাসের আয়তনের ম্যাথ আমরা কি বয়েলের সূত্রতে করে আসছি। এখানে জাস্ট তফাৎটা কি হচ্ছে ভাই, এখানে একটা তাপমাত্রা চলে আসছে। বয়েলের সূত্রতে কি ছিল যে P1 V1 P2 V2, জাস্ট নিচে T1 ছিল না, এবার জাস্ট T2 চলে আসছে। তাহলে অলমোস্ট কি সেম ম্যাথ না? সেম ম্যাথ কিন্তু। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এত তাপমাত্রায় এটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণে গ্যাসের আয়তন এত। ওই গ্যাসের তাপমাত্রা যখন 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলাম তখন গ্যাসের চাপ দ্বিগুণ হয়। তখন গ্যাসের চাপটা কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন এত হয়, তো কঠিন বস্তুর আয়তন কত? ইট মিনস আমাকে যে সলিড ম্যাটেরিয়ালটা আছে, কঠিন বস্তুটা আছে, সেটা কি করতে হবে? ভলিউমটা বের করা লাগবে বা আয়তনটা বের করা লাগবে। তো আমি কি ধরে নিতে পারি না কঠিন বস্তুর আয়তন কত? x সেন্টিমিটার কিউব। আমি ধরে নিলাম কঠিন বস্তুর আয়তন কত? x সেন্টিমিটার কিউব। তাহলে আমাকে বলেন তো P1 আদি চাপ যদি P1 = P হয়, তাহলে পরবর্তীত চাপ মানে P2টা কত হবে? আমাকে বলে দিচ্ছে না, কি বলে দিছে? চাপ দ্বিগুণ হয়। ইট মিনস P2 কত হবে? 2P। এটা তো বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাকে বলেন V1 কত? এখানে V1 হচ্ছে এই দেখেন 0.12 ডেসিমিটার কিউব। এগুলো কিন্তু আপনারা খুব ভালো মতো খেয়াল করা লাগবে। এখানে আমার এককটা কি দিছে ভাই? ডেসিমিটার কিউব। এখানে এককটা কি দিছে? সেন্টিমিটার কিউব। তাহলে এখানকার ডেসিমিটার কিউব আমার সেন্টিমিটার কিউবে অবশ্যই কনভার্ট করে নিতে হবে। এটা খেয়াল করছেন? তাহলে কিন্তু এই 0.12কে অবশ্যই কত দিয়ে গুণ দেওয়া লাগবে? 1000 দ্বারা। যখনই আমরা ডেসিমিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে নিব, কত দিয়ে গুণ দিব? 1000 দ্বারা। তাহলে আমাকে একটা জিনিস বলেন, V1টা তাহলে কত দাঁড়াচ্ছে? V1 = দেখেন তো 0.12কে 1000 দ্বারা গুণ দিলে কত আসে? 120। তাহলে 120 মাইনাস x। সেমভাবে V2 তাহলে কত দাঁড়াচ্ছে? 41.5 মাইনাস x। T1 কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে অবশ্যই 273 দ্বারা যোগ করা লাগবে। তাহলে কত হবে? 200 কেলভিন। তাহলে আমাদের দেখেন তো T1 কত দাঁড়ালো ভাই? 293 কেলভিন। তো T2 কত হবে? কত আছে? 47 ডিগ্রি সেলসিয়াস না? তাহলে 47 ডিগ্রি সেলসিয়াস কি এখানে কি করছে? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত তাপমাত্রা বৃদ্ধি করা হলো। তাহলে আমার T2 কত দাঁড়ালো ভাই? 47 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 47 যোগ 273 কত আসে? 47 প্লাস 273, তাহলে আমার দাঁড়াচ্ছে 320 কেলভিন। তাহলে আমার T2 কত দাঁড়ালো? 320 কেলভিন। তাহলে V1 জানি, V2 জানি, T1 জানি, T2 জানি, P1 জানি, P2 জানি। এখান থেকে আমি x এর ভ্যালুটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। সূত্র কি? P1 V1 বাই T1, P2 V2 বাই T2। তাহলে T1 কত? T1 হচ্ছে 293, T2 কত? 320, P1 কত? শুধু P, আর V1 কত? 120 মাইনাস x। P2 কত? 2P, আর V2 কত? 41.5 মাইনাস x। তাহলে এখান থেকে PP চলে যাবে। তাহলে কি এখান থেকে আমার x এর ভ্যালুটা আলটিমেটলি কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তাহলে মোটামুটি আমাদের এই ম্যাথটাও গেল। এবং বারবার বলতেছি এই ম্যাথটাতে আপনারা স্টার মার্ক দিয়ে রাখেন, কারণ এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই এই জিনিসটা বুঝে না, ঠিক আছে? এজন্য বলতেছি ম্যাথটাতে স্টার দিয়ে রাখেন, ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের টাইপ 3 এর ফার্স্ট ম্যাথটা গেল। আচ্ছা, এরপরে যদি আমরা ম্যাথে যাই, চলেন। এরপরে এই ম্যাথ পরে আসলে এই মানে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে খুব বেশি কঠিন ম্যাথ নাই। সত্যি কথা বলতে খুবই সোজা ম্যাথগুলো, মোটেও কঠিন কিছু না। তাও আমরা আরেকটা ম্যাথ করি, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। আচ্ছা দেখেন, একটা ম্যাথ করি। সেটা হচ্ছে কি বলছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.987 এত ATM চাপে একটি বেলুনের
ধারণ ক্ষমতা কত ভাইয়া? ধারণ ক্ষমতা হচ্ছে 0.5 লিটার। ওকে, ভালো কথা। এরপরে বলে দিছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.93 ATM চাপে বেলুনের ধারণ ক্ষমতা কি পরিবর্তন হবে? ধারণ ক্ষমতার কি পরিবর্তন হবে? আচ্ছা, খেয়াল করেন কি বলছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে একটি বেলুনের ধারণ ক্ষমতা 0.5 লিটার। তাহলে দেখেন তো আমার কি এখান থেকে কি দিয়ে দিছে? T1 দিয়ে দিছে। কোশ্চেন দেখে বুঝতে পারতেছি P1 দিয়ে দিছে, V1 দিয়ে দিছে, ঠিক আছে না? T1 দেওয়া, P1 দেওয়া, V1 দেওয়া। ওকে, কমপ্লিট। বলছে কি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত এটিএম চাপে বেলুনের ধারণ ক্ষমতার কি পরিবর্তন হবে? ইট মিনস আমাকে আগে V2টা বের করতে হবে। ইট মিনস আমার কোশ্চেনে বলছে আমার আয়তনের কি চেঞ্জ আসলো, আয়তনটা কি বাড়লো নাকি আয়তনটা কমলো সেটা বের করা লাগবে। তাহলে এটা কি ভাই? আমার T2। এটা আমার কি ভাই? এত এটিএম চাপ। ইট মিনস এটা আমার P2। তাহলে আমাকে কি বের করতে হবে? V2 বের করতে হবে। তো চলেন, P1 V1 ডিভাইডেড বাই T1, P2 V2 ডিভাইডেড বাই T2, এটাই না আমার? তাহলে এখান থেকে আমি আমার V2টা বের করতে পারবো না। তো চলেন V1 যদি বের করতে চাই অবশ্যই সবগুলোকে আগে কেলভিনে কনভার্ট করেন। তো চলেন আমরা একটু বের করি অ্যান্সারটা। কত আছে এখানে? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 25 যোগ 273, ইট মিনস 298 ইন্টু কত আমার V1 কত? সরি এত এবং এত। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 0.987 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 298। ওকে, ইন্টু এখানে কত? 15। তাহলে 15 যোগ 273। ওকে, অ্যান্সার ডিভাইডেড বাই 0.93। তাহলে কত আসতেছে আমার? 0.512 লিটার। কত আসলো? 0.5128 লিটার। তাহলে এখানে কত? 0.5 লিটার। তাহলে অবশ্যই V2 থেকে আয়তন বেড়ে গেছে, দেখছেন 5128, আর এখানে জাস্ট 0.5। তাহলে আমার ডেল V কত? V2 মাইনাস V1। তাহলে বিয়োগ করে দেন, দুইটা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে অ্যান্সার? -0.5। তাহলে দাঁড়াচ্ছে 0.128, 0.0128 এত লিটার। এটাই আমার অ্যান্সার। তাহলে দেখেন তো বেলুনের ধারণ ক্ষমতা কি পরিবর্তিত হলো? এত লিটার পরিবর্তিত হলো, অর্থাৎ এত লিটার বেড়ে গেল ধারণ ক্ষমতা। বুঝতে পারছেন তো? আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু বেড়ে গেল। আপনাকে যদি বলে যে এখানে কোশ্চেনটা মনে ট্রিকি করে দিল, বলে দিল বেলুনের ধারণ ক্ষমতা কি পরিবর্তন হবে, পরবর্তীতে বলে দিল বেলুনের ধারণ ক্ষমতা কি বৃদ্ধি পেলো নাকি পেলো না। তো দেখেন তো আয়তন বৃদ্ধি পাইছে, ইট মিনস অবশ্যই ধারণ ক্ষমতাটাও আমার বেড়ে গেছে। এটা আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি টাইপ 3 যে বয়েলস আছে সম্বন্ধ সূত্র সেটাও শেষ। তাহলে আমাদের যে লাস্টের পার্ট সেটা দেখাবো, সেটা হচ্ছে কি পিভি ইকুয়াল টু এনআরটি, ইট মিনস আদর্শ গ্যাস সমীকরণ। কি আদর্শ গ্যাস সমীকরণ? ঠিক আছে ভাই, খেয়াল করেন টাইপ 4, ইট মিনস পিভি ইকুয়াল টু এনআরটি, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। তো এখানে এই রিলেটেড ম্যাথগুলো খুবই সোজা, বাট এখানে কিছু জিনিস বোঝা লাগবে। সেটা হচ্ছে আগে একটু খেয়াল করেন, পিভি সমান সমান এনআরটি। এই এনটা কি মূল সংখ্যা। তো এই এন সমান সমান আমাদেরকে কিছু কি জিনিস জানা লাগবে। যেমন কি এই এন সমান সমান আমরা কি জানি বলেন তো? ডাব্লিউ বাই এম আমরা জানি না। এই এন সমান সমান এই ডাব্লিউ কি? যে আমার গ্যাসটা আছে গ্যাসের ওজন ডিভাইডেড বাই কি আমার আণবিক ভর, জানি না। এগুলো কিন্তু আমাকে জানা লাগবে। তাহলে আমি যদি এখান থেকে এটা লিখি তাহলে এই একটা সূত্র দাঁড়ালো। আবার এই সূত্রটাও লেখা যাচ্ছে ডাব্লিউ বাই এম আর টি। তাহলে এটা একটা সূত্র। আর একটা সূত্র কি লেখা যায় আমরা জানি না, ঘনত্ব সমান সমান কি ভর বাই আয়তন না? কি বললাম? ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, ডাব্লিউ বাই ভি। তাহলে দেখেন তো আপনি যদি একটা কাজ করেন, এখান থেকে এটাকে পিএম লিখি আমরা, ডাব্লিউ বাই ভি লিখি আর টি। তাহলে এই ডাব্লিউ বাই ভি কে কি লেখা যায়? তাহলে এখান থেকে পিএম ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আর টি না? তাহলে যদি ঘনত্ব বের করতে হয় তাহলে কি আমরা ডি ইজ ইকুয়াল টু পিএম বাই আর টি এই সূত্র দিয়ে বের করতে পারবো না। ঠিক আছে, তো এই জিনিসগুলো অবশ্যই, এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমাদের আটকায় দেয় ম্যাথে। ঠিক আছে, দেখা যায় ম্যাথটা পারি, বাট এই ছোটোখাটো জিনিসের জন্য আমরা ম্যাথটা সামনে নিয়ে আগাইতে পারি না। তো এগুলো খুব ক্লিয়ার রাখবেন। আচ্ছা, তাহলে যদি আমাদের এইটা যায়, আমরা চলেন এবার ম্যাথ করি। ঠিক আছে ভাই, ঠিক আছে, চলেন আমরা ম্যাথ করি। ম্যাথ ফার্স্টে একদম খুব সোজা একটা ম্যাথ দিয়ে শুরু করি, তারপরে দরকার হলে আমরা সামনে
এরপরে মেবি একটা দুইটা কঠিন ম্যাথ আছে, সেগুলো করবো, তারপর আজকে ক্লাস শেষ হয়ে যাবে। খেয়াল করেন কি বলে দিছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 18 গ্রাম অক্সিজেন গ্যাস 4 লিটার দখল করলে, 4 লিটার স্থান দখল করলে তার চাপ কত? ইজি ম্যাথ না, একদম ইজি। আমাকে কি বের করতে হবে? তার চাপ পি বের করা লাগবে। তো আমি জানি না পিভি ইকুয়াল টু এনআরটি, বাট এখানে একটা প্রবলেম আছে। এখানে কি কোথাও মোল সংখ্যা বলে দিছে না, বাট এখানে একটা জিনিস বলে দিছে, ওজনটা বলে দিছে, যে অক্সিজেনের ওজন কত? 18 গ্রাম। তাহলে আমরা একটু আগে সূত্র পড়ে আসছি না, পিভি ইকুয়াল টু এন এর জায়গায় আমি কি লিখতে পারি? ডাব্লিউ বাই বড় হাতের এম আর টি। এই এমটা কি? আণবিক ভর। অক্সিজেন আণবিক ভর কত আমরা জানি না, 32, 16 ইন্টু 2 ইট মিনস 32। তাহলে এখানে ডাব্লিউ কত? 18, এম কত? 32। আচ্ছা, এবারে কিন্তু ফ্যাকাস এখানে যে মোলার গ্যাস দুবো, ঠিক আছে? তো আজকের ক্ষেত্রে আমি নর্মালি দেখে দিচ্ছি, নেক্সট ক্লাসে যখন আমরা করাবো পার্ট 2-তে অবশ্যই মোলার মানে কোন জায়গায় আমরা আর এর ভ্যালুটা কোনটা বসাবো সেটা বলে দিব। তাহলে এখানে খেয়াল করেন, আমাকে পি বের করতে হবে। ভি কোথায় দেওয়া আছে? লিটারে দেওয়া আছে। পি লিটারে দেওয়া আছে, অবশ্যই তাহলে এই আর এর ভ্যালুটা আমরা 0.0821 নিব। কারণ কি, আমরা লিটার এটিএম এককে যদি বের করতে চাই, লিটার এটিএম অর্থাৎ আমার যে ভিটা কিসে আছে দেখেন ভাই, লিটারে আছে। পিটা আমি কিসে বের করতে যাচ্ছি? এটিএম এ বের করতে যাচ্ছি। তাহলে অবশ্যই আমার এই ভ্যালুটা 0.0821 নেওয়া লাগবে। আর 8.314 যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমার এসআই এককে। কি বললাম? এসআই এককে 8.1 মানে 8.314, ঠিক আছে? তো এগুলো এই পুরোটা আলোচনা আমরা পার্ট 2-তে করবো, পার্ট 1 আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না। তাহলে এখানে খেয়াল করেন আর এর ভ্যালুটা কত হবে? 0.00821। টি1 কত দিয়ে দিছে ভাই? টি1 দিয়ে দিছে 27 ডিগ্রি সেলসিয়াস। তো 27 আর 273 যোগ করলে কত আসে? 300 কেলভিন। 300। পি জানি না, পি বের করবো। ভি কত দিয়ে দিছে? 4 লিটার। এখান থেকে ক্যালকুলেশন করেন, তাহলে পির যে অ্যান্সারটা আসবে সেটা এত এটিএম এ আসবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে ভিটা অলরেডি লিটারে দেওয়া আছে এবং আর এর ভ্যালুটা আমি কিসে নিছি? 0.0821 লিটার, মানে যে এককটা সেটাতে নিছি। আমি নিজেও ওই এককটা ভুলে গেছি, ঠিক আছে? আমরা 0.0821 এ নিছি। ওকে, এজন্য বলতেছি। আবার যখন আমাদের খেয়াল করেন এই আয়তনটাই মিটার কিউবে থাকবে এবং চাপটা কিসে নিব আমরা? নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেলে নিব, তখন আমার এই আর এর ভ্যালুটা হয়ে যাবে 8.314, ঠিক আছে? তো এই ম্যাথটা আমাদের মোটামুটি গেল। তো এই ম্যাথে কিন্তু কোনো কিছু ঝামেলা ছিল না, ঝামেলাটা ছিল যে আর এর ভ্যালুটা নিয়ে অনেকে বুঝে না যে আর এর ভ্যালুটা কত নিব। আচ্ছা ঠিক আছে, এইটা যদি যাই এরপরের যে ম্যাথটা সেটাতে যাই আমরা। দেখেন পিভি ইকুয়াল টু এনআরটি নিয়ে খুব কিন্তু কঠিন কিছু নাই, খুব কঠিন ম্যাথ আমাদের বলতে গেলে আসলে নাই। আচ্ছা, এরপরের ম্যাথটা দিয়ে আজকের কাজটা আমাদের শেষ করব। তাহলে এই ম্যাথটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এটা আমাদের আজকের লাস্ট ম্যাথ। কি বলছে ম্যাথটাতে? ম্যাথটাতে বলে দিছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এত তাপমাত্রায় একটি পাত্রে 18.5 গ্রাম কি রয়েছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, ঠিক আছে? আচ্ছা, পাত্রটিকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করায় কিছু পরিমাণ গ্যাস বের হয়ে গেল, ফলে চাপটা কি রয়ে গেল? অপরিবর্তিত রয়ে গেল। ফলে চাপ অপরিবর্তিত রয়ে গেল। বেরিয়ে যাওয়া গ্যাসের মোল সংখ্যা গণনা করো। বলে দিছে বেরিয়ে যাওয়া গ্যাসের মোল সংখ্যাটা নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো, এইসব ম্যাথ কিন্তু বুঝে বুঝে করা লাগবে, ঠিক আছে? মুখস্থ করা কিন্তু কিছু নাই। এই জন্য বলতেছি থিওরি যদি ক্লিয়ার থাকে এগুলো এমনিই পারবেন, খুব কঠিন কিছু না, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনটা বুঝি, আমরা ম্যাথটা অ্যান্সার করার নিজেরা সলভ করার আগে একটু ট্রাই করি। কি বলে দিছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা পাত্রে 18.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। ওকে, পাত্রটিকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করায় কিছু পরিমাণ গ্যাস বের হয়ে গেল, ভালো কথা। ফলে চাপটা কি রয়ে গেল? অপরিবর্তিত রয়ে গেল। বেরিয়ে যাওয়া গ্যাসের কি চাইছে? মোল সংখ্যাটা বের করতে হচ্ছে। আচ্ছা, এখানে জিনিস খেয়াল করেন তো, এখানে বললো কি চাপটা কি রয়েছে? অপরিবর্তিত রয়ে গেল। ফলে চাপ অপরিবর্তিত রয়ে যাওয়ায় এখানে কিন্তু চাপটা কি রয়ে গেছে? আনচেঞ্জ, যেটা ছিল সেটাই।
আচ্ছা, এখানে আমার T1 কত দিয়ে দিছে? 27°C তাপমাত্রা। ক্লিয়ার? দেখেন তো একটি পাত্রে ফার্স্টে কার্বন ডাই অক্সাইডের যে W1টা কত দিয়ে দিছে? 18.5 গ্রাম। এটা তো বুঝতে পারতেছেন? ওকে, ভালো কথা। পাত্রটিকে 27°C তাপমাত্রা উত্তপ্ত করায়, তাহলে T2টা কত ভাইয়া? অবশ্যই 37°C তাপমাত্রা। এখন আমাকে একটা জিনিস কথা বলেন তো, চাপটা যেহেতু অপরিবর্তিত রয়ে গেল, চাপটা কিন্তু আনচেঞ্জ, তাহলে এখানে কি ভি যেটা আয়তন যেটা সেটাও কি সেম না? এটার ক্ষেত্রে যে ভি, এটার ক্ষেত্রে কি ভিটা আমার সেম না? সেম। তাহলে কি দুইটার জন্য আমরা কি করব, দুইটা কি সূত্র লাগবে আমাদের? আদর্শ গ্যাসের সমীকরণ। তো সমীকরণগুলো কি কি খেয়াল করেন তো। পিভি ইকুয়াল টু আমরা কি জানি এনআরটি, তাই না? তো প্রথম ক্ষেত্রে আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে? পিভি ইকুয়াল টু N1 আর T1 না, এইটা। দ্বিতীয় ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? পিভি ইকুয়াল টু N2 আর T2 না। দেখেন তো এখানে আমি কেন পিভি দুইটা ক্ষেত্রে সেম রাখতেছি, কারণ এখানে বলে দিছে ফলে চাপ অপরিবর্তিত, প্রেসার যদি আনচেঞ্জ থাকে ভলিউমটাও কি আনচেঞ্জ না? ভলিউমটাও আনচেঞ্জ। তাহলে কি এখান থেকে দুটো সূত্র দাঁড়ালো, তাহলে কি আমরা এই দুটো সূত্র তুলনা করতে পারি না? চলুন তুলনা করি। এটা একটু মুছে দিলাম আমরা, ঠিক আছে? তাহলে তুলনা করলে কি দাঁড়াচ্ছে? N1 আর T1, N2 আর T2, ইজি। আর চলে গেল, সেম যেহেতু জিনিস। এখন N ইকুয়ালটা আমরা একটু সূত্র পড়ে আসছি W/M, তাহলে এটার ক্ষেত্রে আমি কি লিখবো? W1/M ইন্টু T1 ইকুয়াল টু W2/M ইন্টু T2। এখানে কেন এম দুইটা সেম? কারণ আমার তো গ্যাস একটাই, গ্যাসটা কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস। সো আণবিক ভর এটার ক্ষেত্রেও যা, এটার ক্ষেত্রেও তা। সো এখানের এমএমটা চলে গেল। তাহলে কি থেকে গেল আমার? কি থেকে গেল? W1 T1 W2 T2। এখান থেকে আমার কি জানা নাই? এই W2টা আমার জানা আছে? W2টা আমাদের জানা নাই, তাহলে আমাদের কি বের করা হবে? W2টা বের করবো। চলেন W2টা বের করি। তাহলে W2টা কি হবে? W1 কত দেওয়া আছে আমার? 18.5 গ্রাম। T1 কত? 27°। 27°C আমার কেলভিনে নিলে কত আসে? 273, 27, 300। T2টা কত দিছে আমার? 37। তা 37 যোগ 273 যোগ করলে আসে 310 ইকুয়াল টু W2। তাহলে আমার W2 চলেন হিসাব করি, কত আসছে? 300 ইন্টু 18.5 ডিভাইডেড বাই 310 কত আসলো? 17.90। তাহলে W2 কত আসলো? 17.90 এত গ্রাম। এখন আমাকে বলেন তো, ফার্স্টে ওজন ছিল 18.5, এখন হয়ে গেলো 17.90। তাহলে কি কিছু গ্যাস বের হয়ে গেছে না? কিছু গ্যাস বের হয়েছে, আমাকে তো সেটাই বের করছে। আমাকে কোশ্চেনে কি বলে দিছিল যে বেরিয়ে যাওয়া গ্যাসের এই যে গ্যাসটা বেড়ে গেছে মোল সংখ্যা হিসাব করতে হবে। তাহলে বলেন তো আমার ডেল ডাব্লিউটাকে আমি বের করতে পারতেছি না, কত আসবে? 18.5 মাইনাস 17.90। তাহলে বিয়োগ করেন 18.5 মাইনাস অ্যান্সার, তাহলে কত আসতেছে? 0.5967, 0.59677, 0.59677 এত গ্রাম। তাহলে দেখেন তো ডাব্লিউ চলে আসছে না? মানে কতটুকু বের হয়ে গেল, ডাব্লিউ চলে আসছে না? এখন আমি কি আমার মোল সংখ্যাটা বের করতে পারবো? অবশ্যই বের করতে পারবো। সূত্র কি? N ইকুয়াল টু W/M। ডাব্লিউ কত? 0.59677 আর এম কত? আণবিক ভর। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত বলেন? 12 যোগ 32, ইট মিনস 44। 44 দ্বারা ভাগ দেন, যে অ্যান্সারটা আসবে সেটাই আমার কি? মোল সংখ্যা। মানে কতটুকু মোল সংখ্যা বেড়ে গেছে এটাই আর কি। তো দেখেন টাইপ 4-এর এই ম্যাথটাও শেষ। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। তো আশা করি কেমিস্ট্রি ম্যাথ কোর্সটা খুব মজাদার হবে আপনাদের সাথে। আবারও বলতেছি, আপনারা নিজেদের প্রবলেম জানেন, আপনাদের কোথায় কি প্রবলেম আছে, কোন চ্যাপ্টারে কোন প্রবলেম আছে। সো আপনারা যে কোনো কোর্স করার আগে অবশ্যই ভেবেচিন্তে তারপরে করবেন যে আমার যদি এই কোর্সটা প্রয়োজন মনে হয় তাহলে করব, অবশ্যই করব, ঠিক আছে? আর যদি প্রয়োজন মনে না হয় তো কোনো দরকার নেই। বাট একটা কথা আমি সবগুলো ভিডিওতে, আমার এইচএসসি বলেন, এসএসসি বলেন, টেস্ট পেপার, সবগুলোতে একটা কথা আমি সবসময় বলি, সেটা হচ্ছে ভাই অনলাইন ক্লাস করার টাইমে যে কোনো ভিডিও দেখার সময় অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবশ্যই দেখবেন। আদারওয়াইজ ওই একটা ঘন্টা ভিডিও দেখার কোনো মানেই হয় না, মানে কোনো মানে ইউজ অফ মানে আমি যে টাইমটা প্রপার ইউজ করলাম সেটা কিন্তু হয় না। সো আশা করি আজকে ক্লাসটা যতটুকু বলছি কোনো সমস্যা হয় নাই। এবং পরিবেশ রসায়নে যে এটা ছিল পার্ট 1-এর ক্লাস, পার্ট 2 ক্লাসে আমরা অবশ্যই আপনাদের সাথে কোর্সে দেখা হয়ে যাবে। তো আজকে ক্লাস এতটুকু পর্যন্ত, ইনশাল্লাহ
কেমিস্ট্রি ম্যাথ সলভ কোর্সের মেইন ক্লাসগুলোতে আপনার সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, বাই।